পিসিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পিসিরা তো বাড়িতে চলে গেছে, যার পরে ছোট পিসি আছে। এখন অনেক রাতই হয়ে গেছে, আমাদের বসে আছি, ভাল লাগছে না। তারপরে পিসি যখন আমাদের মানে বাবা আর পিসি সবার ছোটোবেলার কথা বলছিল, শুনছিলাম, খুব মজা লাগছিল। তাই বললাম না, এটা সবাইকে শোনাও, আমরা একা কেন শুনবো, সবাই শুনুক। এটা সবাই শুনলে ভালো লাগে। আমরা কেমন ছিলাম, আমাদের কথা বলছিল বোন আমার, সবাই আমার বাবার অ্যাক্সিডেন্টের কথা বলছিল, পুরোটাই তোমাদের আজকে শোনাবে। আমরা তো সব কিছু জানি না, মা আর পিসি বাবা এরাই সবাই সব কিছু বলবে আজকে। তো আমরাও শুনবো, আপনারাও শুনবে। আর আজকে যা গরম পড়েছে, ঘরে তো শুতেই পাচ্ছি না, বাইরে চলে এসেছি আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আমার দিদার জন্য। কত দিদা খাবি, তুই খাবি না? হ্যাঁ আমি দিদা খাবো। আমার তোর হাত পতাস কেন? না আমার একা লাগবে। হ্যাঁ দিদা ঠিক আছে, আমাকে এক লিটার দাও। না তোমারও দেবো না। ভাইয়েরা বোনেরা, আমার কষ্টেরই জীবন, সারাটা জীবনই কষ্টে কষ্টে গেল। এই আমার এর বাবার পায়ে ছিল অসুবিধা, পায়ে অসুবিধে ছিল। বাংলাদেশে বসে বলে 3 বার অপারেশন, আর এই দেশে একবার। আমার বিয়ের আগে 3 বার ওর পায়ে অপারেশন ছিল, তার বিয়ের পরে একবার অপারেশন। এই হাতে চান পেটেন লাগাইছে, চান পেটেন লাগাইছে, লাগাইয়া তো এইভাবে সংসার চলছে। তাও কাজ করতো, ওই 2 জনে স্বামী স্ত্রী কাজ করতাম। তারপর ওই ছেলে মেয়ে হলো, এতে একা ছিল। আর 4টে মেয়ে বিয়ে হয়ে গেল, ওরা বড় হলো। অল্প অল্প পড়াইছি, বেশি পড়াতে পারিনি, খালি ছোটো মেয়েদেরকে মাত্র নিয়েছি। তারপর ছেলেটা গেল বাইরা যাইয়ে কতদিন থাকে, বাড়ি এসে বাইরা যাইয়ে দুবার থেকে আসলো, ছেলেটার বিয়ে দিলাম। তারপর আমার এই 2 নাতনি এলো, এর ছেলে টেলে নেই। এই নাতনির যে পড়ায় টড়াই বিয়ে দিলাম। বড় নাতি জামাই চাকরি করে, ছোটো নাতি জামাইয়ের বাড়ি হচ্ছে দীঘায়। দীঘার থেকে এখানেই থাকে। জামাই দিয়ে রয়েছে, আমরাই নিয়ে আসলাম। বললেন যে ওই সব বোঝে, আমরা কিছু বুঝিনি, কিছু না। সংসারটা কীভাবে চলবে সেটা সেটা নেব। প্রথম তো আমার ছোটো মেয়েটা শুনলো, আমরা কেউ জানি না। সকালবেলা আমাকে বলে, তখন রাত 12টা বেশি বাজে। পিসি জানে এটা ভালো করে বলতে পারবে না, এই কথাটা পিসি ভালো করে বলতে পারবে। কারণ হঠাৎ একদিন রাত 12টা-1টা বাজে, তখন একটা ফোন আসলো অনামিকার বাবার কাছে, মানে আমার মার ছোটো জামার কাছে, যে এরকম দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুনেছি যে 6টার দিকে ভাড়ায় গেছে, যে একটা বিয়ের ভাড়া ছিল বহরমপুর রোডে। তো শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, জীবিত আছে নাকি তারও ঠিক নেই, সেই কথাটা আমার কানে গেছে। তো অনামিকার বাবার সঙ্গে সঙ্গে তখন বৌদির ভাইকে ফোন করলো, বড় জামাইবাবু, এরা 3-4 জন গাড়ি ঠিক করে চলে গেলো দাদার কাছে। তখন আমার কাছে অতটা বলেনি, পরে শুনতে পেরেছি যে বহরমপুর হাসপাতালে নাকি নিচে ছিল, খুব মারাত্মক অবস্থা। তো রাত্রে তখন 1টার সময় আমি তখন চলে আসলাম এই বাড়িতে। একা একা খুব ভয় লাগছিল। আমার মেয়ের দিদির ছেলেকে ফোন করছি, ও তখন মোটর সাইকেল নিয়ে গেলো আমাকে আনতে। ওর গাড়িতে চলে আসলাম, আমার ছেলে খুব ছোটো ছিল তখন। এই বাড়ি আসলাম, তখন দেখি মাও ঘরে নেই, বৌদি ছিল না, আমি অনামিকা সরস্বতী ছিলাম, আর মা। আমরা 4 জন ছিলাম বাড়িতে, আর কেউ ছিল না। ঠাকুরদাদাও ছিল। হ্যাঁ, ঠাকুরদাদা জানতো না, ঠাকুরদাদাকে কিছু বলা হতো না। যখন ঠাকুরদাদা বয়স হয়েছে, ঠাকুরদাদা শুয়ে গেছিলো। এখন অনেক, তখন 12টা, 12:30, 1টা ওরকম বাজে। হঠাৎ আমরা সেদিন না কি হয়েছে, অনেক রাত্রে আমরা শুনেছি, জানি না কেন। গল্প করছিলাম সবাই মিলে, গল্প করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। মা একলা এই ঘরে শুয়েছে, আমরা 3 বোন আরেক ঘরে শুয়েছি, গল্প করছি। এখন হঠাৎ মানে দিয়ে শুয়েছি বিছানায় সবে, এখন পিসির গলা শুনতে পাই প্রথম। তারপরে এখন আমার দেখি দাদার গলা, দরজা খোল, এখন শুনি ভাইয়ের গলা। দৌড় মেরে বেরিয়েছি, বুঝতে পেরেছি বোধহয় কিছু হয়েছে না, এত রাতে এইভাবে আসবে না। কেউ কিছু বলছে না আমাদের, আরাম শুধু বলছে দিদা কোথায়, দিদা কোথায়, দাদা। ঠাম্মাকে ডেকে নিয়ে আসলো, শুধু বললো বাবা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবার কিছু বলেনি। কিন্তু এদিকে সবাই জানতো বাবা বেঁচে নেই। আর আমি সেই তখন তো মা হ্যাঁ মা, আমি সঞ্জিত ভাগ্নে, আমার ভাগ্নে, ও কিছুক্ষণ আগে আমাদের বাড়ি এসেছিল, আসার পরে চলে গেল। তারপর উনি এবার ভাড়ায় গেছে,
আর আমার আবার মোবাইলে ওই দিন পয়সা নেই, তুই আর মোবাইল দিয়ে বারবার ফোন করছি, ফোনই তুলছে না। কী হলো ব্যাপারটা, মনের ভেতরে একটা আনসার ঘুমও আসছে না, ফোন তোলে না। আর ওদিকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো জানি না। তারপরে এই করে শুয়েছি, ঘুমাই এমনি। তখন আর কি শুধু তাই যেমন ননদ আর আমার ভাগ্নি ওরা আসিয়া যখন ডাক দিল, কী ব্যাপার হলো, ভাগ্নি একটু মানে বাড়িতে গেলো, বলো বৌদি সাজা গেছো, দরজা খুলো। ছুটে উঠলাম, একদম লাফ দিয়ে উঠে তারপরে উঠে আমরা বসলাম, তখন বললো কি দাদার এক্সরে করেছে। আমাদের তখন কথা বলার মতো পরিস্থিতি ছিল না। বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল, সেই বাড়ি গান চলছিল, মাইক বাজছিল, আমরা রাতভর কান্নাকাটি করলাম। পাড়ার মানুষ কেউ টের পাইনি, আমাদের পাশে খুব কাছাকাছি সব ঘরগুলো ছিল। এমনি যদি গান টান না হতো সবাই শুনতে পেত। সকালে সবাই এসেছিল। তাই একটা থেকে পুরো সকাল পর্যন্ত আমরা এই ঠাকুর ঘরের সামনে কান্নাকাটি করলাম। যখন সকাল হলো তখন পাড়ার মানুষ এক একজন করে বুঝতে পারলাম, আমরা তখন সবাই বিদি বেহুশের মতো, কাকে কি বলবো, কাকে কি ডাকবো, আমাদের কোনো হুঁশ গাড়ি ছিল না। আর সবাই জানতো যে মারা গেছে, তার জন্য আমাদের বাড়িতে লোক, মানে এত লোক, বাড়িতে লোক ধরছে না। তখন আমার ভাই, আমার ননদ জামাই দুটো দিয়ে বললো না এখনো বেঁচে আছে, তাই কোথায় নেবো, এখান থেকে ট্রান্সফার করতে হবে। তারপরে কৃষ্ণনগর। কেমন অবস্থায় পড়েছিল সেটা বলো। মানে রক্তাক্ত দেহ, কপাল কাটা। আর এই গাড়িটার কাজ ভেঙে গেছিলো, ওই কাজগুলো সারা গায়ে ভর্তি ছিল, সারা গায়ে ফুটেছিল সেই কাজগুলো। পরে ছবিগুলো দেখেছি, প্রথম তো বলেনি, কেউ তো চিনতেই পারিনি যে বাবা। অনামিকার বাবা ফোন করে আমাদের কাছে মিথ্যা কথা বলছে যে না, হেঁটে হেঁটে বাথরুমে গেল, পুরো হাঁটছে, সেরকম অসুবিধে নেই, আমাদের এইটা বলে বলে রেখেছে। যখন দেখলাম বাড়ি ভর্তি মানুষ, তখনই আমরা টের পেয়েছি হয়তো মারাত্মক কিছু হয়েছে, না এত লোক কী জন্য আসবে। বুকে লেগেছিল, মাথায় কপাল কেটে গেছিল, পাও ভেঙে গেছিল, পায়ে তাকানোর মতো জায়গা ছিল না। বাঁধ। ওইখানে কৃষ্ণনগর যখন নিয়ে গেল সকালবেলায়, আমার আত্মীয়স্বজন সবাই ওইখানে পৌঁছে গেছে। আমার মা গেছে, মা বলছে কোথায় জামাই, মানে খুঁজে পাচ্ছে না। নিচে যে রক্তাক্ত দেহ রোদের ভেতর পড়ে আছে, সকালবেলায় কোনো ডাক্তার দেখেনি, 10টার আগে দেখবে না, মানে সেই দৃশ্যটা দেখার মতন নয়। তা অনেকদিন ভর্তি থাকার পরে 3-4 দিন পরে শরীরটা একটু সুস্থ হলো, বুকে ব্যান্ড হয়ে গেছিলো, বুকটা ঠিক হলো, তারপরে ওনারা অপারেশন হলো। অনেক কষ্টে আমরা অপারেশনটা করিয়েছি। তারপর আর রড ফট বড়া ছিল, অনেকে সবাই সাহায্য করেছে। তারপর আবার এই যে 4 বছর হলো না, তারপরে হসপিটালে প্রায় 1 মাস ছিল না, মানে যে কি ঘটনা ঘটেছিল আমরা তো এখান থেকে সব বলতে পারবো না, সেইটা দাদা জানে, দাদার মুখ থেকে শুনে নেন। প্রথম আমি যখন গাড়ি নিয়ে বেরোই তখনই গাড়িটা পিছনে ব্যাক হচ্ছিল। অনেকদিন পরে 4 বছর পরে গিয়ে গাড়ি ধরেছি, তো মনটা কেমন যেন লাগছিল যে গাড়িটা যখন ব্যাক করি ব্যাক হচ্ছিল না। তো ওকে বললাম যে এই গাড়িটা নেবো না, আমি ওই গাড়িটা যাবো। তো গাড়িটা দিল না, বলে না এই গাড়িটা তুই চালাতে পারবি না, তো ওইটাই তোর গাড়ি, তুই ওইটাই চালা। তারপরে যাক অ্যাক্সিডেন্ট তো হলো। তারপরে যে হেল্প করলো কে কে, আমার বড় জামাইবাবু ছিল সঙ্গে সব সময়, মানে নিজের মা বাবা যতটুকুনি হেল্প করতে করে থাকে সন্তানের পাশে, সেইভাবে আমার বড় জামাইবাবু ছিল। আর পয়সার দিক দিয়ে হেল্প করেছে আমাদের কাজল, দোলাল, এরা শানু, 3 বাড়ি থেকে আমার প্রচুর হেল্প করেছে। আমার বড়দা, অমিত ভক্ত, আর ওরাই তো চলে এসেছিল খবর শুনে, আর সবাই ওরাই চলে খবর পেয়ে ওরাও সঙ্গে সঙ্গে চলে এসেছিলো। হেল্প করার সঙ্গে আমার বড় জামাইও ছিল, উনিও কিছু হেল্প করেছে। তখন আমার ছোট মেয়ের বিয়ে হয়নি তখন, বিয়ে হয়নি। আমরা 2 বছর পরে গেছি, সবাই সবাই এসেছিলো দেখতে আমার। আর কীভাবে ভেঙেছিল সেটা একটু দেখাচ্ছি আপনাদের। এইখানে ভেঙেছিল, এইখানে ভেঙেছিল, আর কোটের এই সোজাটা এই দেখেন, এখানে কেটে এখানে রড ভরা হয়েছিল এই অবধি, একটা এই দুটো, এখানে দুটো ভাঙা, আর এইখানে কোটর এইখানে পুরো সম্পূর্ণ এখানে ভাঙা গেছে। আর এখানে রড ভরেছিল, এইখান থেকে এইটুকু সম্পূর্ণ রড ভরেছিল। যাক রড টড বের করে দিয়েছে, এখন রড টড নেই, কিন্তু পা সম্পূর্ণ ভাঁজ হয় না, এইটুকুনি ভাঁজ হয়, তার জন্য পা এরকম মিলিয়ে বসতে হয়। আর ডাক্তার বলেছে মানে কখনো যেন পড়ে না যাও, জোরের কাজও করতে পারবে না। আর অপারেশন করার পরে 6 মাস একদম একটানা বিছানায়।
মানে অনেক কষ্ট করে আমরা বাঁচিয়ে এনেছি। তো 5 বছর মা কোনো বাবার ইনকাম আশীর্বাদ করতে ছিল পারিনি। আর আপনাদেরও আশীর্বাদ ছিল, তার জন্য বেঁচে আছি এখনো শরীরটা অতটা তেমনি ভালো নেই, প্রেশারের চাপ আছে আমার আর লিভারের সমস্যা, যা ওষুধ টষুধ খেয়ে একটু ভালো আছে। আর 5 বছর পুরো ইনকাম কিছুই সংসারে ছিল না, খুব কষ্টে দিনগুলো কেটেছে আমার দাদা। এখন এই লাস্টে দোলাল, কাজল, তারপরে সানু, এরা সবাই হেল্প করলো, বললো তাহলে এই চ্যানেলের কাজ কর। দোলালদাই বললো দাদা তুই এইটা কর, সংসারটা চালাতে পারবি। তা আপনারা পাশে থাকবেন, আমার দাদা যাতে একটু সুস্থ থাকে। আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন করোনা ছিল না, করোনার অত চাপ ছিল না, যে আমি হসপিটাল থেকে সারা পেলাম 15 দিন পরে, বাড়ি এসে পরে আবার দেখাতে যাব, তখন করোনা চালু সম্পূর্ণ, সব জায়গায় সব কিছু লকডাউন হয়ে গেছিলো। পরে অ্যাম্বুলেন্স ভাড়া করে, আলাদা অ্যাম্বুলেন্স ভাড়া করে গেছিলাম। তা ওই সময় আমাকে যে বাঁচিয়েছিল একজন, যখন অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি থেকে বের করেছিল, সেই দাদা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিশ্চয়ই আমি কথা বলতে পারবো আপনার সঙ্গে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে অনেক লোক ধরতে চায় না, যে পুলিশ আসবে পুলিশে ধরবে, কিন্তু এই ছেলেটা আমাকে যেভাবে হেল্প করেছে বলার মতো না। ভগবানের থেকে উপরে ওকে মনে করি, ভগবান সে যে এসেছিল সেই আমাকে হেল্প করেছে। আমরা ভাড়া গেছিলাম 4টে গাড়ি, কিন্তু আমি ছিলাম সবার পিছনে, আমার গাড়িতে ছোটো একটা বাচ্চা ছিল, এই জন্য আমার গাড়িটা আসতে চালাচ্ছিল। 3টে গাড়ি ওরা দেখেছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তবুও আমাকে হেল্প করেনি, ওরা বেরিয়ে চলে গেছে। আমি পড়ে থাকলাম ওইখানে, কিন্তু কেউ হেল্প করেনি। ওই বন্ধুটা, ওই দাদাটা, ওই ভগবান সেজে এসে আমাকে যে হেল্প করলো বলার মতো না। আর ও আমাকে হসপিটাল অবধি নিয়ে গেছিলো। আমি গাড়িতে ওকে বলেছিলাম, দাদা আপনার যদি কোনোদিন দেখা হয়, ঋণ তো আপনার শোধ করতে পারবো না, যদি দেখা হয় আপনার পা দুটো ধরে আশীর্বাদ নিতে চাই। ওরকম সময় ওরকম কাজ যদি এই চ্যানেলে দেখে থাকেন আমাকে বা আমাকে চিনে থাকেন, নিশ্চয়ই যোগাযোগ করবেন, এবং ফোন নাম্বারও বলে দেবো, পরে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই। যখন বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো আমরা অত কিছুই জানতাম না, আমাদের কিছুই বলা হয়নি, শুধু বলেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এদিকে পিসি দেখি লুকিয়ে কান্না করছে, সঞ্জিত দাদা পর্যন্ত দেখি লুকিয়ে লুকিয়ে কান্না করছে। তখন বুঝতে পেরেছি বোধহয় বেশি কিছু হয়েছে। আমরা সারা রাত মন্দিরে বসে আছি, কান্নাকাটি হচ্ছে, এদিকে সকালবেলা বাড়িতে লোকজন এক জায়গায় হয়ে গেছে। তখন না দেখতে পাচ্ছি বাবাকে, না কিছু করতে পারছি এইখানে বসে। তারপর পিসেমশাইরা তো খোঁজ পেলো, আমার পিসেমশাই, মামা সবাই তখনই ছুটে গেছে। আর আমার পিসেমশাই আমার বাবাকে মানে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে, খুবই ভালোবাসে। মানে তখনই গিয়ে মামা সবাই মিলে ওদের বাবাকে ডাক্তার কাছে ভর্তি করলো, অপারেশন হলো। তারপর আমরাও দেখতে গেলাম। তারপরে বাবা যখন বাড়ি আসলো, আমাদের কথা বললো, তবে যে ঝড় ছেড়ে দিয়েছে। বাবা এসে বলছিল যে একজন ভগবানের মতো বাবার কাছে এসেছিল, সে না থাকলে বাবা বোধহয় বাঁচত না। কারণ গাড়ি থেকে কেউ বের করতে চাইছিল না, আরও সবাই চাইছিল বাবাকে মেরে ফেলতে। ওইখানের লোকে বলছিল যে ও অ্যাক্সিডেন্ট করেছে, ওকে মেরেই ফেলবে। কিন্তু ওই লোকটা বলেছিল নাকি যে না, আমি মরে যাই, ওকে বাঁচাবো। তারপর বাবাকে গাড়িতে করে নিয়ে গেল, সে ভর্তি করলো, সাইন করেছে, কিন্তু তাই সাইনও খুঁজে পাওয়া যায়নি, তাকেও খুঁজে পাওয়া যায়নি, সে ভর্তি করে দিয়ে চলে গেছে। জানি না এটার আপনারা কি ভাবতে পারেন, কিন্তু এটাই সত্যি, সে আমাদের কাছে ভগবান হিসেবে এসছে। সে যদি আজকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সাথে যোগাযোগ করবেন। আর আমার বাবাও আপনার কাছে খুবই ঋণী থাকবেন, আমরাও অনেক সবাই মিলে ঋণী থাকবো আপনার কাছে। কারণ আপনি না থাকলে আমার বাবাকে আর পেতাম না। বাবাকে তখন এইখান থেকে কে মানে যেতে যেতে তখন কি হয়ে যেত আমরাও জানতাম না। তো আপনার জন্য আমার বাবা আজকে ফিরে এসছে। আমি দেখিও নি, আমার বাবারও অতটা মনে নেই, জানি না মনে আছে কিনা। আমরা যা শুনেছি সেটা থেকে আপনাকে বলছি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বাবার অপারেশন হলো, বাড়িতে আসলো, 6 মাস বিছানায় শুয়েছিল এইভাবে রড করে। মা সবাই দেখাশোনা করতাম, পিসিরাও আসতো, রোজ তো আসতে পারতো না, দিদিও আসতে পারতো না, তাও সবাই এসে এসে দেখে যেত। 6 মাস পরে আবার বাবা একটু অল্প অল্প হাঁটতে পারলো, তাও তো লাঠি দিয়ে, হ্যাঁ লাঠি, 2টো লাঠি দিয়ে, তারপরে আবার শুধু লাঠি দিয়ে চলেছে, একটা লাঠিতে, তারপরে ওই হাতের লাঠিতে, এইগুলো দিয়ে হাঁটাচলা করতে করতে 4-5 বছর, 5 বছরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। 5 বছর সংসারে কোনো ইনকাম ছিল না, কষ্টে দিনগুলো কাটছে।
মানে পড়তাম, দাদু পিসি সবাই মিলে অনেকে আমাদের সাহায্য করেছে। আমাদের তো ইনকাম করার কেউই ছিল না তখন, মানে আমরা তখন কয়জন, 3 জন 5 জন লোক, আমার শ্বশুরও ছিল। তাহলে আমাদের এই জায়গাটা যদি কেউ পড়ে থাকে সেই বুঝবে আমাদের এই যন্ত্রণাটা, আমাকেও বয়স হয়ে গেছে, যে আমরা যে জায়গাটা পড়েছিলাম এই জায়গাটা হয়তো অনেকেই পড়েছে, তো সেই বুঝতে পারবে যে আমরা কীভাবে কাটিয়েছি, কীভাবে দিনগুলো এখনও কাটাচ্ছি। ইনকাম না থাকলে কী করে করা যায়। তারপরে তো বাবার অপারেশন হলো, আবার রডটা বের করা হলো। বাবা এখন লাঠি ছাড়াই হাঁটতে পারছে। তার বাবা একটা ছোট টোটো কিনেছে, এখন যা হোক কিছু টোটোতে ভাড়া খাটাচ্ছে। আমরাও যে চ্যানেলটা খুললাম, আমাদের আর ভাই তো নেই, দিদি থাকে কলকাতায়, দিদি এখানে আসতে পারে না, জামাইবাবু চাকরি করে সেখানে থাকে। চিনির পাপাও হোটেলে কাজ করতো। আমাদের চিনি এখন বড় হচ্ছে, চিনিকে ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে, সেটা নিয়েও চিনির ভবিষ্যৎ আছে। এইটা নিয়ে আমরা ভাবলাম যে তাহলে একটা কী করা যায়। কাকারা যখন বললো ঠিক আছে বাবা তোমরা একটা ইউটিউব চ্যানেল খোলো, আমরা আছি পাশে। কাকারা যখন আমাদের পাশে দাঁড়ালো, আমরা একটা চ্যানেল খুললাম। আপনারাও আমাদের পাশে থেকেছেন, ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আমরা একটু এগাতে পারছি। এইভাবে আমাদের ভালোবাসা দেবেন যেন আরও এগিয়ে যেতে পারি, আমার বাবার পাশে দাঁড়াতে পারি, বাবার এই যে কষ্টটা যেন দূর করতে পারি, ঠাম্মা মা সবার পাশে যেন থাকতে পারি, আমার মেয়েটাকেও যেন ভালোভাবে মানুষ করতে পারি। আর আমার শ্বশুরবাড়িতে এইসব নিয়ে কোনো ঝামেলা নেই, তারাও চাইছে যে ছেলে বৌমা নাতনি ভালো থাকুক, দাঁড়াক। আমার তাদের বাড়িতেও যাওয়া আসা আছে, যাইয়ে তো গেছিলাম, তারা আমাদের রোজ ফোন করে কথা বলে, চিনিকেও সাথেও কথা বলে। তাদেরও কোনো ইয়ে নেই যে হ্যাঁ ছেলে বৌমা ভালো কাজ করছে, তারা আমার পাশে আছে, সবাই আমার পাশে আছে। আপনারাও যেমন পাশে আছেন তারাও পাশে আছে। আমিও যেন বাবা মা সবার পাশে এইভাবেই দাঁড়াতে পারি। ছেলে মেয়েদের কী হয়েছে, মেয়ে হয়ে যেন এইভাবে দাঁড়াতে পারি। আমার চিনিকেও যেন ভালোভাবে মানুষ করতে পারি, সেটা আপনারা আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয়, ওর জন্যই এত কিছু করা। আর আপনাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে সব কমেন্টগুলো উত্তর দেওয়ার, কারণ একটা ভিডিওতে মানে রোজ একটা একটা করে বলা যায় না। আপনারা সব কমেন্টগুলো করবেন, একটা ভিডিওতে আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো। এটা এখন বাইরে ঝড় ছেড়ে দিয়েছে, প্রায় এখন 11টা বাজতে যায়। আমরা এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে নেব, গিয়ে এখন ঝড় ছাড়ছে ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা করে দেয়।